তবে এখন যেটি মনে হচ্ছে যে জনাব তারেক রহমান এখানে বড় ধরনের একটি বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন এবং ফ্যাসিবাদের এই যে আইকন শেখ হাসিনার রেখে যাওয়া রাষ্ট্রপতি, তাকে নিয়ে তিনি যে একটি মারাত্মক রকমের গেম খেলছেন, এটা কিন্তু আমরা খুব সহজে অনুমান করতে পারি। এটাকে আমি ইতিবাচক গেম বলি। যেমন ধরেন নাম্বার 1, কিছুদিন আগে এই রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মানে এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ, এটা আপনি আমি বা অনেকেই খালি চোখে আমরা কিন্তু সহজে বুঝতে পারবো না বা অনুধাবন করতে পারবো না। মানে বাংলাদেশের নাম্বার 1 চেয়ারে বসে 1 নম্বর ব্যক্তি হয়ে তার মুখ দিয়ে যখন এরকম একটা ঘোষণা আসে, এটা কিন্তু একটা বড় ধরনের মেসেজ বা বার্তা। তারপরে তিনি দ্বিতীয় যে বক্তব্যটি দিলেন যে বিগত 17 বছর যে একটা দুঃশাসন চলেছে, বাংলাদেশটাকে লুটপাট করা হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, এটাও কিন্তু তিনি প্রকাশ্যে বলেছেন। তার মানে এটাও একটা মেসেজ। নাম্বার 3, তিনি তুলে ধরার চেষ্টা করেছেন কিভাবে 2001 থেকে 2006 সালে সেই তৎকালীন 4 দলীয় জোট সরকারের আমলে বাংলাদেশে বড় ধরনের একটা উন্নয়নের ধারা তারা সম্পূর্ণ করেছে। এবার একটাবার চিন্তা করেন তো, এই যে জনাব তারেক রহমান আওয়ামী লীগের রেখে যাওয়া রাষ্ট্রপতিকে দিয়ে তার মুখ দিয়ে এরকম বক্তব্যগুলো তিনি বের করাচ্ছেন, দেওয়াচ্ছেন রাষ্ট্রীয় জায়গা থেকে, এটা আসলে আগামী রাজনৈতিক ইতিহাসে কি বার্তা দিচ্ছে বা দেবে? এই জিনিসটা ভাবলে সত্যিকার অর্থেই জনাব তারেক রহমানের বিচক্ষণতার একটা প্রশংসা আমাদের করতেই হয়। তো যাই হোক, সবকিছু ছাড়িয়ে আমরা বলতে চাই, রাষ্ট্রপতি এখন যিনি রয়েছেন তিনি কোনোভাবেই বাংলাদেশের পক্ষের রাষ্ট্রপতি নন, জনগণের পক্ষের রাষ্ট্রপতি নন। বিএনপি সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, বিএনপি সরকার যাতে অতি দ্রুত রাষ্ট্রপতির এই যে এটি শোরগোল অবস্থা তৈরি হয়েছে, আমি আশা করি নতুন এই জাতীয় সংসদে এটির সুরাহা হবে, সমাধান হবে এবং নতুন রাষ্ট্রপতিও নির্বাচন ইনশাআল্লাহ বিএনপি অতি দ্রুত করবে এবং নতুন ব্যক্তি আসবে। ইরান এবং ইসরায়েল, আমেরিকা তথা পশ্চিমা বিশ্ব যে যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়েছে, এখানে নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন যে ইরান ইতিমধ্যে বিজয়ী হয়েছে। মানে আমেরিকা জিতুক হারুক ডাজেন্ট ম্যাটার, মানে আমেরিকা না জিতা মানেই ইরানের বিজয়। যেহেতু ইতিমধ্যে আমেরিকা অনেকটাই বর্ষতা স্বীকার করেছেন, নতি স্বীকার করেছেন, সেই জায়গা থেকে এটা ইরানের পরিষ্কারভাবে বিজয়। আসলে এখানে মার্কিন এবং ইসরায়েলি যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তারা এমন ভাবে ধরা খেয়েছে যেটা তাদের চিন্তার মধ্যেই ছিল না। আমেরিকার ধারণা ছিল যে আমরা ইরানে অ্যাটাক করলে ইরান পাল্টা ইসরায়েলি অ্যাটাক করবে, মানে ইরান মধ্যপ্রাচ্যে আঘাত করবে, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা স্পর্শকাতর যে জায়গা মার্কিন যুক্তরাষ্ট্রের, এগুলোতে অ্যাটাক করবে, আঘাত করবে, এটা আমেরিকার কল্পনার মধ্যেও ছিল না। তো সেই জায়গা থেকে ইরান কিন্তু এবার যথেষ্ট বিচক্ষণতার এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। এক প্রকারের বলতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এটা গেল একটা দিক। নাম্বার 2, দ্বিতীয় দিকটা হচ্ছে অর্থনীতির যে একটা পাইপলাইন, এই পাইপলাইনে ইরান এবার ধস নামিয়ে দিয়েছে। আপনি জানেন যে পৃথিবীর মধ্যে 2টো চ্যানেল আছে, যে 2টো চ্যানেল দিয়ে বাণিজ্যের প্রায় 45% আপনার ইকোনমি সার্ভাইভ হয়। একটা বাবেল মানদেব প্রণালী আর একটা হরমুজ। এই দুটোই হচ্ছে আপনার ইরানের নিয়ন্ত্রণে। হরমুজ তো সরাসরি ইরানিরা নিয়ন্ত্রণ করে, আর বাবেল মানদেব যেটা, এটাও ইরানের যে প্রক্সি গোষ্ঠী হুতি, এই হুতিরা কিন্তু নিয়ন্ত্রণ করে। এবং এই দুটো চ্যানেল দিয়ে প্রায় 42% তেল রপ্তানি হয়। এই দুটো এখন ইরানের নিয়ন্ত্রণে। তার মানে মোটা দাগে বলতে পারেন যে বাণিজ্যের এক প্রকারের ধস নামিয়ে দিয়েছে ইরান, যেটা আমেরিকা এবং ইসরায়েল কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এখন তো আমেরিকা মানে এক প্রকারের পা ধরার মতো অবস্থা, এখন মুখ ফুলে তো আর বলতে পারে না। আপনার মানে এমন বাস্তব একটা অবস্থা যখন দেখবেন যে ধনী ব্যক্তি, রাজা, ওরা যখন বিপদে পড়ে মুখ ফুটে বলতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে ওদের জ্বলে পুরো অহংকার হয়ে যায়। তো আমেরিকা ইসরায়েলের অবস্থাটা এখন এরকম আর কি। এই জন্য তো নতি স্বীকার করে বলছে না যে আমরা আর এই যুদ্ধ মানে দীর্ঘস্থায়ী করতে চাই না, টানতে চাই না। প্রথমে বললো আমরা ইরানের সরকার পরিবর্তন করব, এই সরকারকে রাখবো না, এটা সেটা। এখন কি বলছে যে ইরানের সরকার পরিবর্তন হবে কিনা এটা ইরানের জনগণ নির্ধারণ করবে, সিদ্ধান্ত নেবে। তার মানে সুর কিন্তু দেখেন একবার উল্টে গেছে। আর ইরান তো এবার বলিষ্ঠ কণ্ঠস্বর, ইরান পরিষ্কার যে আমরা কি করব, আমরা একবার পরিষ্কার। এই যুদ্ধ
কতদিন চলবে এটা নির্ধারণ করবে ইরান, নট আমেরিকা ইসরায়েল। আমাদের হামলা চলবে। এখানে ইরানের যে বীরত্ব, গৌরবগাথা যে বীরত্ব, এই বীরত্বের পরিচয় তারা দিয়েছে। ইরান বলেছে আমরা মরবো কিন্তু নতি স্বীকার করবো না, আমরা শহীদ হবো কিন্তু মানে ওদের কাছে মাথা নত করবো না। তারা সেটাই করেছে। এজন্য আমরা ইরানকে স্যালুট জানাই। জাতি হিসাবে তারা বীরত্বের পরিচয় দিয়েছে এবং তাদের বিজয় হয়ে গেছে। কে জিতবে এই প্রশ্নটা করার দরকারই নেই, অলরেডি ইরান বিজয়ী। বাকিটা সময় বলে দেবে। ধন্যবাদ। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন গেল। প্রচুর আলোচনা পর্যালোচনা হচ্ছে তথাকথিত রাষ্ট্রপতি আওয়ামী লীগের চুপ্পুকে দিয়ে বিএনপি লিখিত ভাষণ পড়ানো, এটা নিয়ে ওয়াকআউট করা বিরোধী দলের নেতাকর্মীদের স্লোগান এবং সব কিছু মিলিয়ে এগুলো বেশ ইতিমধ্যে গণমাধ্যমে চলে আসছে। আমি একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা থাকেন, বসেন, দায়িত্ব নেন অথবা দায়িত্ব পান, এই মানুষগুলো আসলে কি পরিমাণ ইনডিগনিফাইড, মানে ব্যক্তিত্বহীন, মানে মেরুদণ্ডহীন, বোনলেস, পাইনলেস। এর একটা ক্লাসিক্যাল এক্সাম্পল এবং শোকেস আজকে হয়েছে পার্লামেন্টে এই সোকল প্রেসিডেন্ট চুপ্পুকে নিয়ে। এবং চুপ্পুকে নিয়ে এর আগে আমি বলেছি, চুপ্পু তো ছাত্রলীগের রাজনীতি করতো শেখ মুজিবের সময়, আগে পরে। এবং শেখ মুজিব যখন ক্ষমতায় তখন সে ওই ডিলারশিপ নিয়েছিল, রেশনের দুধ বিক্রির ডিলারশিপ, এবং সেখানে সে প্রচুর চুরিচামারি করে, ঘাপলা করে, তাকে তখন জেলে যেতে হয়েছিল। এবং জাসদের একজন নেতা যিনি অন্য একটা খুনের মামলায়, ওইখানে একটা মিথ্যা মামলায় উনি জেলে ছিলেন পাবনাতে, একই সাথে চুপ্পুর সাথে জেল খেটেছে। সেই লোক আমাকে বলেছে আর কি, যে রেশনের দুধ চুরি করার একটা মামলায় এই চুপ্পু তখন জেল খেটেছে। তারপরে তো আপনার বহুবার ফেলটেল করে টোরে, ডিগ্রি ল ট করে টোরে 80-র দশকের শুরুর দিকে সম্ভবত জাজ হয়েছে। এবং তার যারা সমসাময়িক যারা জাজ ছিলেন, সে খুবই দুর্নীতিবাজ বিচারক হিসাবে পরিচিত ছিলেন তার চারপাশে। এরপরে তো আবার দুদকের কমিশনার হলেন। তাকে বস্তা ভরে যারা টাকা দিয়ে আসছে তারা আমাকে বলছে যে সে এই লেভেলের একটা দুর্নীতিবাজ মানুষ ছিলেন। এরপরে হচ্ছে বিদেশে সেকেন্ড হোম করেছে, দুবাই, মালয়েশিয়া, এগুলোর মানে ভিডিও, এগুলোর ডকুমেন্টেশন আসছে। হাসিনাকে নিয়ে তার যে তেল দেওয়া মানে ব্যক্তিত্বহীন বক্তব্য, সেগুলো এসছে। তারপরে গণ অভ্যুত্থান হয়ে গেল, তার পদত্যাগ চাইলাম আমরা, বারবার আন্দোলন হয়েছে বিএনপির কারণে, বিএনপির উস্কানি এবং আরও কিছু সামরিক বেসামরিক প্রশাসনের উস্কানির এবং সহযোগিতার কারণে তাকে সরানো যায় নাই। তো সেই রকম একটা বাস্তবতায় আজকে একটা নির্বাচন হয়েছে।